একটা কফি টেবিল, যার পায়া হিসেবে রয়েছে দুটো আবক্ষ নারীর মূর্তি। কিন্তু টেবিলটা ঘিরে তৈরি হয় একটা গভীর রহস্য, এবং সেই রহস্যের বলি হয় সদ্য জন্ম নেওয়া এক নিষ্পাপ শিশু। টেবিলটা কি অভিশপ্ত, নাকি মানুষের মনের পাপ ডেকে এনেছে বিপর্যয়? টান টান উত্তেজনাকর একটা স্প্যানিশ মুভির গল্প আপনাদের আজ শোনাতে চলেছি। হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাচ্ছি স্টোরি ফাইলের আজকের এক্সপ্লেইনে। আজ আমরা দেখতে চলেছি 2022 সালে নির্মিত স্প্যানিশ ব্ল্যাক কমেডি ঘরানার মুভি দ্য কফি টেবিলের এক্সপ্লেইন। এই সিনেমাটি বেশ আলোচিত হয়েছিল কারণ বিখ্যাত সাসপেন্স রাইটার স্টিফেন কিং যখন এটাকে প্রচণ্ড প্রশংসা করেছিলেন। আর যদি স্টিফেন কিং প্রশংসা করেন তাহলে সিনেমাটিতে নিশ্চয়ই বিশেষ কিছু আছে, এটা খুবই স্বাভাবিক, আর সেটাই আমরা আজকে দেখব। তবে আগে থেকেই বলে রাখছি, এই মুভিটি অনেকের জন্যই ডিস্টার্বিং হতে পারে, তাই সংবেদনশীল দর্শকরা চাইলে এই ভিডিওটি এড়িয়ে যেতে পারেন। তো এখন সময় নষ্ট না করে চলুন সরাসরি গল্পটি শুরু করা যাক। এই গল্পটা মারিয়া এবং জিসাস নামে এক দম্পতিকে নিয়ে, যারা সদ্য মা বাবা হয়েছিল। মারিয়ার অনেক দিন ধরেই সন্তান না হওয়ায় এতদিন সে ভীষণ মনমরা হয়েই থাকত। তবে সম্প্রতি যখন সে জানতে পারে মা হতে চলেছে, সে তখন আনন্দে আত্মহারা হয়ে ওঠে। তবে দুঃখজনক হলেও সত্যি, মারিয়া মা হতে চাইলেও জিসাস কিন্তু আদতে বাবা হতে চায়নি। কেন চায়নি সেটা আমরা সামনে জানব। তবুও পরিস্থিতির কারণে সে বাবার ভূমিকা নিতে বাধ্য হয়েছিল। তো ঘরে নতুন অতিথি আসায় পরিবারের সবাই খুশি। একদিন জিসাস এবং মারিয়া তাদের ঘর সাজানোর জন্য একটা ফার্নিচার স্টোরে নতুন একটা কফি টেবিল কেনার জন্য যায়। বাচ্চা আসার পর তারা তাদের পুরনো ফ্ল্যাটকে নতুন করে সাজাচ্ছে। ঘরের বাকি সব কিছু, পর্দা, দেয়ালের রং, এমনকি বাচ্চার নাম, এসব মারিয়া নিজেই ঠিক করেছে। কিন্তু জিসাসকে শুধু একটা জিনিস নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছে, মানে মারিয়া দিয়েছে আর কি, আর সেটা হচ্ছে কফি টেবিল। তো একটা স্টোরে যাওয়ার পর স্টোরের সেলসম্যান তাদেরকে একটা কফি টেবিল দেখায়, আর সেটা জিসাসের খুব পছন্দ হয়। কিন্তু মারিয়ার আবার একদম পছন্দ হয় না টেবিলটা। তবে সেই যে চিরাচরিত সেলসম্যান স্বভাব, যেভাবেই হোক ক্রেতাকে কনভিন্স করতেই হবে তাকে, তাই সেই সেলসম্যান টেবিলটির বিভিন্ন গুণগান করতে শুরু করে। টেবিলটি অত্যন্ত ক্লাসি, সুইডিশ ডিজাইন, চীনে তৈরি, এবং এর গ্লাস একেবারেই ভাঙার মতো নয়, খুব শক্ত, ইত্যাদি ইত্যাদি। তবে সে এটাও বলে এই টেবিল তাদের জীবন বদলে দিতে পারে যদি তারা এটাকে যথাযথভাবে ব্যবহার করে। সেলসম্যানের মুখে এই কথা শুনে মারিয়া এবার খুবই বিরক্ত হয়ে যায় এবং টেবিল নিয়ে উপহাস করতে থাকে। এর মধ্যে সেলসম্যান একটা মজার মন্তব্য করে বসে। সে বলে গাছের টব ভেঙে যেতে পারে, আসবাবপত্র নষ্ট হয়ে যেতে পারে, এমনকি বিবাহ পর্যন্ত ভেঙে যেতে পারে, কিন্তু এই টেবিলের গ্লাস কোনোভাবেই ভাঙবে না। এই কথা শুনে মারিয়া এবং জিসাস দুজনেই কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। অবশেষে অনেক তর্ক বিতর্কের পর মারিয়া স্টোর থেকে বেরিয়ে আসে, কিন্তু জিসাস টেবিলটা ঠিকই কিনে নেয়। কফি টেবিলটাকে ফ্ল্যাটে নিয়ে যাওয়ার সময় জিসাসের দেখা হয় তার প্রতিবেশী মিয়া এবং তার মেয়ে রুথের সঙ্গে। মিয়া তাদের নবজাতক শিশুটিকে দেখে ভীষণ খুশি হয়, কিন্তু রুথকে কিছুটা উদাসীন মনে হচ্ছিল। মেয়ের এ ধরনের উদাসীনতা দেখে তার মা মিয়া জিসাসকে বলে হয়তো রুথের কোনো প্রেমিকের সাথে ঝগড়া হয়েছে, তাই সে মন খারাপ করে আছে। কিন্তু রুথ বলে, মা ব্যাপারটা অন্যরকম, তুমি বুঝবে না। যে ছেলেটা আমাকে ভালোবাসে সে এই সম্পর্কের বিষয়টা স্বীকারই করতে চায় না। এরপর যখন মিয়া নিচে চলে যায় এবং মারিয়া ঘরে ঢুকে যায়, তখন একটা বিষয় জানা যায় এখান থেকে। রুথ এই কথাগুলো বলছিল জিসাসকে উদ্দেশ্য করে। আসলে কিছুদিন আগে তাদের মধ্যে বেশ কিছু মেসেজ চালাচালি হয়েছিল। রুথ তাকে একদিন প্রেমের কবিতা পাঠাতে বলেছিল, এই বলে যে সে এটাকে তার স্কুলের প্রজেক্টের জন্য কাজে লাগাবে। জিসাস খুবই সাধারণভাবে এটা নিয়েছিল, তাই তাকে মাত্র 13 বছরের মেয়ে ভেবে কিছু কবিতা পাঠিয়ে দেয়। কিন্তু রুথ সেটাকে ভুলভাবে নিয়েছে এবং তখন থেকেই তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। এরপর রুথ জিসাসকে একটা হুমকি দেয়। সে বলে, যদি আমি আমার মা বাবাকে তোমার মেসেজগুলো দেখাই তাহলে তারা তোমাকে কিন্তু ছেড়ে দেবে না। আসলে রুথ চাইছিল জিসাস প্রথমে তার স্ত্রীর কাছে স্বীকার করুক যে সে রুথকে ভালোবাসে, তারপর মারিয়া ও শিশুটিকে ছেড়ে দিয়ে তার সঙ্গে পালিয়ে যাক। কিশোরী মেয়েটার এই সমস্ত ব্যাপারগুলো জিসাসকে ভীষণ চিন্তায় ফেলে দেয়, কিন্তু সে এখনও বিষয়টি সিরিয়াসলি নেয় না, কারণ তার জীবনে অন্য অনেক ঝামেলাও চলছে। এদিকে রুথের কথায় গুরুত্ব না দিয়ে জিসাস কফি টেবিলটি সেট করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এই কফি টেবিলের ডিজাইনটা এমন ছিল
যে দুটি নারীর মূর্তির উপরে একটা কাঁচ বসানো হয়েছে। নারীদের অংশটি ঠিকঠাক ফিট করা হয়ে গিয়েছিল, কিন্তু যখন জিসাস কাঁচ বসানোর চেষ্টা করে তখন দেখা যায় একটা স্ক্রু কম রয়েছে। কিন্তু তাকে স্ক্রুর যে প্যাকেটটা দেয়া হয়েছিল সেটার মধ্যে বাড়তি কোনো স্ক্রু ছিলই না। ডিজাইন যদিও সুইডেনের, কিন্তু তৈরি তো চীনে, এটাই সমস্যা। তবে বিষয়টি নিয়ে একটু চিন্তা করে জিসাস কাঁচটিকে একটা নারীর মূর্তির উপরে সাময়িকভাবে হেলিয়ে রাখে। তারপর সে সেলসম্যানকে ফোন করে জানায় যে স্ক্রু একটা কম রয়েছে। সেলসম্যান তার উত্তরে বলে, আচ্ছা চিন্তা করবেন না, আমি নিজেই স্ক্রু নিয়ে আসছি। এদিকে মারিয়া অন্য কিছু শপিং করতে এর একটু পরেই বেরিয়ে যায়, কারণ জিসাসের বড় ভাই কার্লোস এবং তার প্রেমিকা ক্রিস্টিনা তাদের বাসায় আসবে। তবে শপিংয়ে যাওয়ার সময় মারিয়া তার সন্তানকে জিসাসের কাছেই রেখে যায়, কিন্তু মারিয়া ফ্ল্যাট থেকে বের হতেই শিশুটি শুরু করে দেয় কান্নাকাটি। জিসাস এরপর মিউজিক চালিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে সারা ঘর ঘোরাঘুরি করতে থাকে যাতে বাচ্চাটা শান্ত হয়। আর এখানেই ক্যামেরাটা ধীরে ধীরে জুম ইন হতে থাকে, অর্থাৎ আমরা বুঝতে পারি খারাপ কিছু একটা হতে চলেছে। আর এমনই একটা থমথমে পরিবেশ তৈরি হয়। ঠিক তখনই একটা কাঁচ ভাঙার বিকট শব্দ হয় ঘরের মধ্যে থেকে। এরপর শুধুমাত্র একটা দৃশ্যই দেখা যায়, সেটা হলো জিসাসের সারা শরীর রক্তে ভিজে গিয়েছে এবং সে হাঁপাচ্ছে, আর তার সামনে শিশুটির নিথর দেহ পড়ে আছে। এখন প্রশ্ন আসছে, ঘটনাটি আসলে কিভাবে ঘটল? জিসাস মূলত শিশুটিকে টেবিলের দিকে নিয়ে গিয়েছিল তাকে দেখানোর জন্য, যেহেতু সে কাঁদছিল। কিন্তু হঠাৎ তার পা পড়ে যায় সেই স্ক্রুগুলোর উপরে যা সে মেঝেতে রেখে দিয়েছিল। ফলে তাল সামলাতে না পেরে সে সোজা পড়ে যায় সে কাঁচের উপর, যেটাকে সে হেলান দিয়ে রেখেছিল। কিন্তু শিশুটির গর্দান ঠিক ধারালো কাচের অংশে লেগে যায়, ফলে তার মাথা মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ আলাদা হয়ে যায়। মাথাটি চেয়ারটির নিচে গড়িয়ে পড়ে আর শরীরটি তার সামনেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। এই পুরো ঘটনায় একেবারে হক চকিয়ে যায় জিসাস এবং বলাই বাহুল্য সম্পূর্ণ হতবাক হয়ে যায় সে। এই প্রথমবার সে তার সন্তানকে কোলে নিয়েছিল এবং এটাই শেষবার হয়ে গেল তার জন্য। জিসাস ভাবতে থাকে এখন মারিয়ার কি হবে। সে কত কষ্ট করে এই সন্তানটা পেয়েছিল এবং এটাই প্রথমবার সে তার স্বামীর উপরে ভরসা করে সন্তানকে তার কাছে রেখে একটু সময়ের জন্য বাইরে গিয়েছিল। মারিয়া তো এটাই ভাববে যে জিসাস ইচ্ছা করেই শিশুটিকে মেরে ফেলছে, কারণ সে প্রথম থেকেই সন্তান চায়নি। ওদিকে সেই সেলসম্যানও এই টেবিলটা কেনার সময় বলেছিল বিয়ে ভেঙে যেতে পারে, কিন্তু এই কাঁচ কখনো ভাঙবে না। কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে কাঁচও ভেঙে গিয়েছে আর এখন বিয়েটাও হয়তো ভাঙতে চলেছে। তবে সেলসম্যানের একটা কথা হয়তো সত্যি, যেভাবে টেবিলকে ট্রিট করবে সেটাই তোমার সঙ্গে ঘটবে। জিসাস যখন বাড়িতে বসে এসব ভাবছে তখন অন্যদিকে মারিয়া স্টোরে শপিং করতে ব্যস্ত। সে জিসাসের ভাইয়ের জন্য উপহার কিনছে, কারণ সে তার সন্তানকে দেখতে আসবে। এ সময় মারিয়ার পুরনো এক বান্ধবী অ্যামির সঙ্গে তার দেখা হয়, যার সঙ্গে তার মেয়েও ছিল। অ্যামি বলে, আমার ডিভোর্স হয়ে গিয়েছে, আমার স্বামী একটা কম বয়সী মেয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিল, সে কারণেই তাকে ডিভোর্স দিয়েছি। এই কথার বলার পর মারিয়াকে অভিনন্দন জানায় সে, কারণ 2 বছর ধরে ট্রিটমেন্টের পর অবশেষে মারিয়া মা হতে পেরেছে। এখানে দর্শকদের জন্য ব্ল্যাক কমেডির কিছু এলিমেন্ট যোগ করা হয়েছে, তাই কিছু সংলাপ অনেকটা হাস্যরসের মতো শোনাচ্ছিল। যেমন ইয়াসুর মানসিক অবস্থা খুব খারাপ। ইয়াসু তখনও শোকে আচ্ছন্ন, তার শিশুর রক্ত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সে শিশুটির মাথার দিকে তাকানোর সাহসও পাচ্ছে না। তার হাতেও গ্লাসের টুকরো ঢুকে গিয়েছে, কিন্তু সে ব্যথা অনুভব করতে পারছে না। তবে তার একটাই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, যদি আমি মারিয়ার কথা শুনতাম তাহলে ভালো হতো, যদি এই টেবিলটা না আনতাম তাহলে কিছুই ঘটতো না। জিসাস বুঝতে পারে এই টেবিলের কারণেই তার সন্তানকে হারাতে হলো, তাই সে আবার সিদ্ধান্ত নেয় মারিয়া যেন কম শক পায়। তাই সে এবার তাড়াতাড়ি একটা কাণ্ড ঘটিয়ে বসে। দ্রুততার সাথে সে শিশুটির নিথর দেহটা তুলে নেয়, তারপর শিশুর ডায়াপার বদলায় যেন সব স্বাভাবিক দেখায়। এদিকে মারিয়া এ সময় ফোন দেয় তাকে। সে তাকে জিজ্ঞাসা করে আমি কোনো ওয়াইন নিয়ে আসবো কিনা। জিসাস স্রেফ হ্যাঁ বলে ফোনটা কেটে দেয়। মারিয়া এরপর আবার তাকে ফোন করে এবং বলে তুমি আমার ফোনটা কেটে দিলে কেন। জিসাস এবারও কোনো কথা না বলে ফোনটা কেটে দেয়। জিসাস জানতো এটাতে তার স্ত্রী বিরক্ত হবে, কিন্তু সে এটা বুঝতে পারছিল মারিয়া বাসায় চলে আসার আগেই পুরো ঘর পরিষ্কার করতে হবে তাকে। কিন্তু সে পরিষ্কার করার কিছু খুঁজে পাচ্ছিল না,
অগত্যা উপায় না দেখে প্রতিবেশী মিয়ার বাসায় ঢুকেছে কিছু ক্লিনার জোগাড় করতে। কিন্তু সেখানে যাওয়ার পর রুথ আবার তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। সে তাকে বলতে থাকে, আজ সন্ধ্যার মধ্যে তোমার স্ত্রীকে সত্যি কথা তুমি বলে দেবে, না হলে আমি নিজে গিয়ে সব বলবো। কিন্তু জিসাসের তখন একদমই সময় ছিল না এসব শোনার। সে শুধু মিয়াকে বলে, আমাকে কিছু ক্লিনার দাও। এ সময় মিয়া লক্ষ্য করে জিসাসের শরীর রক্তে ভেজা রয়েছে। তাই সে জিজ্ঞাসা করে, তোমার শরীরে এত রক্ত কোত্থেকে আসলো? জিসাস উত্তর দেয়, এটা পেইন্ট, আমি আমার বাচ্চার রুমটা রং। এরপর কিছু ক্লিনার নিয়ে তার ফ্ল্যাটে ফিরে আসে জিসাস। কিন্তু জিসাস ফ্ল্যাটে ফিরে যাওয়ার সময় সেই সেলসম্যান এসে হাজির হয়। সে একটা স্ক্রু নিয়ে এসেছে সাথে। এটা ছিল ঠিক সেই স্ক্রুটা যেটা টেবিলটা নিয়ে আসার সময় প্যাকেটে ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এই টেবিল স্টোরের শেষ পিচ হয় তাহলে অতিরিক্ত স্ক্রু কোথা থেকে এলো? এর মানে সেলসম্যান ইচ্ছে করেই এই স্ক্রুটা সরিয়ে রেখেছিল বা কম দিয়েছিল তাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে ইচ্ছা করে এটা কেন করলো? কারণটা হচ্ছে, সেলসম্যানও জিসাসের প্রতি আকৃষ্ট। তার চাওয়া ছিল জিসাসের সঙ্গে আরেকটা বার দেখা করার। তাই সে পুরো নাটকটা সাজিয়েছিল। কিন্তু এই একটা স্ক্রুই তার গোটা জীবনটা ধ্বংস করে দিতে চলেছিল। শিশুটির জীবন শেষ হয়ে গিয়েছে এবং শিশুটির নামও একই ছিল, এটি মনে আছে তাই না? আসলে সেই সেলসম্যানকে জিসাস অনেক কিছু বলতে চেয়েছিল আনব্রেকেবল গ্লাস সম্পর্কে, কিন্তু সময় ছিল না তার। তাই সে সেলসম্যানের কাছ থেকে স্ক্রুটা নিয়ে তাকে পাত্তা না দিয়ে চুপচাপ ঘরের ভেতরে এসে ঢোকে। তবে সেলসম্যান তাকে যেতে দিচ্ছিল না, বাধা দিচ্ছিল এবং জোর করে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। অদ্ভুতভাবে লোকটা তাকে বলছিল, আমার সাথে ডিনারে যাবে, সিনেমা দেখতে যাবে তুমি। এমনকি সে তার বাড়ির ভেতর ঢোকারও চেষ্টা করছিল। ফলে বাধ্য হয়ে জিসাস তার মুখের উপরে দরজাটা বন্ধ করে দেয়। এরপর জিসাস পুরো ঘর পরিষ্কার করতে শুরু করে। কিন্তু শিশুটির কাটা মাথার দিকে তাকানোর সাহস সে তখনও পাচ্ছিল না। তাই সেটাকে চেয়ারের নিচেই সে ফেলে রেখেছিল। এর মধ্যে মারিয়ার মেসেজ আসে তার কাছে। সে লিখেছে 30 মিনিটের মধ্যেই সে ফিরবে। এটা দেখে জিসাস আবারও দ্রুত কাজ করতে শুরু করে। তাছাড়া নিজের দেহটাও পরিষ্কার করতে হবে তাকে। এরপর জিসাস গোসল করে নিজের হাতে ব্যান্ডেজ লাগায়। কিন্তু তার মন তখনও স্থির হতে পারছিল না। এর কিছুক্ষণ পর মারিয়া ফিরে আসে বাসায়। তবে উপরে ওঠার আগেই জিসাসের মনে হয় ব্যালকনি থেকে লাফিয়ে এসে মরে যাবে। কিন্তু তার সেই সাহস হয় না। তার মাথায় শুধু একটাই চিন্তা, মারিয়াকে সে কি জবাব দেবে। এর একটু পর মারিয়া দরজা খুলে ভেতরে প্রবেশ করে এবং একের পর এক প্রশ্ন করতে থাকে জিসাসকে। কিন্তু জিসাস সরাসরি বলে, বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিলাম তো, তুমি এখন তাকে বিরক্ত করো না। অনেক কষ্টে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে। দেখা যায় মারিয়া এবার তার কথাটা মেনে নিয়েছে। এরপর জিসাস তাকে বলে, টেবিলের গ্লাসটা ভেঙে গেছে আর আমার হাতেও লেগেছে। কিন্তু শুধু এটুকুই বলে সে, পুরো সত্যিটা তাকে বলে না। জিসাসের কথা শুনে মারিয়া হাসতে থাকে, কারণ সে আগেই বলেছিল গ্লাসটা ভেঙে যাবে। সে তো আগে থেকেই তাকে গালাগালি করছিল, নিষেধ করছিল এই অপ্রয়োজনীয় টেবিলটা না কেনার জন্য। তবে মারিয়া তো এখন হাসছে, কারণ তার গ্লাস ভাঙার কথা সত্যি হয়েছে। কিন্তু যদি সে পুরো সত্যটা জানতো তাহলে তার এই হাসিটাই কান্নায় বদলে যেত। আসলে এটুকু দেখার পর একজন দর্শক হিসেবে এই সিনেমাটিকে অনেকটাই ডিস্টার্বিং মনে হচ্ছিল আমার কাছে। তাছাড়া ঘটনাগুলো খুবই অস্বস্তিকর লাগছিল। একটা নারী যার শেষ ইচ্ছা ছিল মা হওয়ার, সে অবশেষে মা হয়েছিল। কিন্তু একটা সামান্য দুর্ঘটনায় শিশুটি মারা গিয়েছে এবং তাকে ধোঁকা দিয়ে রাখা হচ্ছে। শিশুটির মৃতদেহ ঘরের মধ্যেই পড়ে আছে এবং হতভাগ্য মা হেসেই চলেছে। অতিথিদের জন্য রান্না করছে, অথচ শিশুটির কাটা মাথা ঠিক তার কাছেই কোথাও পড়ে রয়েছে। কি একটা অবস্থা ভাবেন একবার। জিসাস জানে এই সত্যিটা হজম করা সহজ নয় মারিয়ার জন্য, তাই সে বলতেও পারছিল না তাকে। সে যদি এটা বলে যে শুধু পড়ে যাওয়ার কারণে বাচ্চাটা মারা গেছে, তাহলে মারিয়া একদমই বিশ্বাস করবে না। আমাদের জীবনে ছোটোখাটো এমন ঘটনা ঘটে, যেমন একটা ফোন পড়ে গেল, গ্লাসটা ভেঙে গেল, কাপটা ভেঙে গেল। এসবের জন্য আমরা আগে থেকেই প্রস্তুত থাকি। ক্ষতির মোটামুটি একটা ধারণা আমাদের কাছে থাকে। কিন্তু এমন যদি হয় একটা ছোট্ট দুর্ঘটনা একটা জীবন শেষ হয়ে গেল, যদি সেটা কাঙ্ক্ষিত জীবন হয় তারপরে, তাহলে সেটা কিন্তু খুবই মর্মান্তিক হয়। কারো মনে এটা থাকে না যে একটা সামান্য গ্লাস ভাঙার কারণে একটা শিশুর জীবনও চলে যেতে পারে। আসলে এখানে হয়েছিল তাই। এটাই এই সিনেমার ভয়ঙ্কর একটা দিক। শিশুটির মৃত্যুকে ডাইজেস্ট করা যাচ্ছে না একেবারেই, কারণ গ্লাস ভাঙা ও শিশুর মৃত্যু এ দুটি একসাথে একেবারে মানানসই নয়।
জিসাসও এটা বুঝতে পারছিল। সে জানে মারিয়া যখন সত্যটা জানবে তার মনেও একই প্রশ্ন আসবে, শিশুর জীবন কি এত সস্তা ছিল নাকি? এত ছোট একটা ঘটনাতেই সে মরে গেল, এটা কি সম্ভব? আশা করি আপনি আমার কথার অর্থগুলো বুঝতে পেরেছেন। যা হোক, এদিকে মারিয়া হাসতে হাসতে বলেই চলেছিল, ইস, আমি যদি তখন এখানে থাকতাম, আমি তোমার মুখখানা দেখতে চাইতাম। যখন গ্লাসটা ভাঙছিল তখন তোমার মুখের অবস্থাটা কেমন হয়েছিল। তারপর সে হঠাৎ শিশুটির রুমে যেতে চায় বেবি মনিটর আনতে, কিন্তু মারিয়া শিশুটিকে দেখার আগে জিসাস তাকে থামিয়ে দেয়। সে বলে, তুমি রান্না শেষ করো তো, অতিথিরা চলে আসবে, আমি তো ওকে ঘুম পাড়িয়েই দিয়েছি। এরপর সে কিছু ইমোশনাল কথা বলে তাকে। জিসাস বলে, আমার ভুল হলে আমাকে ক্ষমা করো, আমিও তো মানুষ, আমিও তো ভুল করতে পারি। মারিয়া বলে, সরি, আমারও তো ভুল হতে পারে। এরপর দুজনের মধ্যে ভালোবাসার একটা মুহূর্ত তৈরি হয়। এরপর জিসাস নিজেই বেবি মনিটরটা নিয়ে আসে, কিন্তু তাতে একটা অদ্ভুত শব্দ শোনা যায়, টপ টপ করে কি যেন পড়ছে। সে এগিয়ে গিয়ে দেখে শিশুটির কাটা গলা থেকে টপ টপ করে রক্ত পড়ছে, আর সেটা শব্দই হচ্ছিল। এবার সে সেটা ঠিক করে এবং তারপর ওয়াইন খেতে বসে, কিন্তু হঠাৎ তার চোখ পড়ে যায় শিশুটির মাথার দিকে, যা আগেই ঘরের মধ্যে রাখা ছিল। এবার সে গিল্ড করে গ্রাস করতে শুরু করে। তার মানে হচ্ছে শিশুটি কাঁদছে, চিৎকার করছে, এদিকে যে কোনো মুহূর্তে সত্য প্রকাশ হয়ে যেতে পারে। তো এরকমই একটা অবস্থা। জিসাস তাছাড়াও ভাবে, যখন মারিয়া শিশুটিকে দুধ খাওয়াতে যাবে তখন সে কি দেখবে? শিশুটির কাটা মৃতদেহ, সে কি সেটাকে দুধ পান করাবে? তো জিসাস যখন এসব ভাবছে ঠিক তখনই কার্লোস এবং ক্রিস্টিনা তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। ক্রিস্টিনা ছিল 18 বছরের একজন কিশোরী, আর কার্লোস জিসাসের থেকে কিছুটা বড় ছিল। জিসাস এর আগেও কার্লোসকে বলেছিল, রুথ আমাকে স্টক করার চেষ্টা করছে, সে আমাকে জ্বালাচ্ছে। যা হোক, কার্লোস এরপর শিশুটিকে দেখতে চায়, কিন্তু জিসাস তাকে বলে সে এখন ঘুমোচ্ছে, পরে দেখতে যেও। এদিকে ক্রিস্টিনা শিশুটির জন্য সোয়েটার ও টুপি নিয়ে এসেছিল, কিন্তু এগুলো দেখতে অনেকটা ডার্ক আয়রনির মতো ছিল। তো এরপর সবাই ডিনার টেবিলে গিয়ে বসে, কিন্তু দেখা যায় জিসাস ছাড়া সবাই হাসি তামাশা করছে, অথচ ঘরের ভেতরে শিশুটির লাশ পড়ে আছে। এর এক পর্যায়ে ক্রিস্টিনা বলে সে মা হতে চলেছে, কার্লোসের সন্তান তার গর্ভে। এই খবরে মারিয়া খুবই খুশি হয়, কিন্তু জিসাস অনেকটা রেগে যায় এবং সেখান থেকে উঠে যায় সে। এরপরে জিসাস বাথরুমে গিয়ে ঢোকে এবং শিশুটি মরে যাওয়ার কারণে একেবারে অনুশোচনায় ভেঙে পড়ে সে। তার কাছে সবকিছু এবার শূন্য মনে হয়, তাই সে মারিয়ার কাছে কিছু কথা রেকর্ড করতে শুরু করে তার মোবাইলে, যেখানে শিশুটির মৃত্যু থেকে শুরু করে তারপরে সব কথাগুলো বলছিল সে। কিন্তু জিসাস যখন মেসেজগুলো রেকর্ড করছিল ঠিক তখন কার্লোস বাইরে থেকে তার কথাগুলো শুনে ফেলে, আর সব শুনে কার্লোসও হাতকে ওঠে এবং শিশুটির ঘরে গিয়ে সব অবস্থা দেখে তারও অত্যন্ত খারাপ লাগে। সেও ভাবতে শুরু করে এখন মারিয়াকে কিভাবে বলবে সে। এর মধ্যে সেখানে জিসাসও চলে আসে। তার কাছে সে বলে, আমাকে মারিয়ার কাছে যেতে দাও, কিন্তু শিশুটির লাশ যেন সে না দেখে, না হলে সে মানসিকভাবে ভেঙে পড়বে। দুই ভাইয়ের কথাবার্তার মধ্যেই তাদের দরজায় একসময় এসে দাঁড়ায় রুথ। কোনো রাগ ঢাক না করে এবার সে বলতে থাকে, লিফটে জিসাস আমাকে চুমু খেয়েছিল, এর একটা বিহিত করো। কিন্তু এ কথার পরেই শুরু হয় আসল সমস্যা। রুথের একটা কুকুর ছিল এবং সে সেটাকে সাথে করে নিয়ে এসেছিল, আর দেখা যায় সেই কুকুরটা একসময় ঘরের ভেতরে শুকতে শুকতে সেই শিশুটির কাটা মাথার কাছে গিয়ে পৌঁছেছে। আর এটা দেখে কুকুরটা ডেকে ওঠে, আর কার্লোস দৌড়ে গিয়ে সে মাথাটা লুকাতে চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। শিশুটির কাটা মাথা দেখে রুথ ভয়ে জমে যায়, ক্রিস্টিনা বমি করে দেয়, জিসাস যেন পাথর হয়ে যায়, আর কার্লোস কাঁদতে শুরু করে। কিন্তু সবচেয়ে ভয়াবহ অবস্থা হয় মারিয়ার। খুবই স্বাভাবিক, চোখের সামনে যেন তার পৃথিবীটা ভেঙে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, এত কিছুর পরেও সে কি জিসাসকে ক্ষমা করতে পারবে? দেখাই যাক। এই ঘটনা ঘটার পেছনের কারণ এবং রুথের কথাগুলো মারিয়ার মনে এবার প্রতিধ্বনিত হতে শুরু করেছিল। মারিয়ার মনে বসে গিয়েছিল যে জিসাস তার সাথে প্রতারণা করেছে, আর সে কারণেই সে সন্তান নিতে চায়নি, এবং যদিও বা একটা সন্তান এসেছিল তাকে এখন সে মেরে ফেলেছে। এক মুহূর্তের মধ্যে মারিয়ার পুরো পৃথিবী যেন ধ্বংস হয়ে গিয়েছিল, আর কিছুই সে ভাবতে পারছিল না। তাই মারিয়া কোনো কথা না বলে ধীরে ধীরে সোজা ব্যালকনির দিকে এগিয়ে যায় এবং কোনো রকম সতর্কতা ছাড়াই ব্যালকনি থেকে নিচে লাফিয়ে পড়ে। আর তার দেখা দেখি জিসাসও তার পেছনে পেছনে গিয়ে লাফ দেয়। মুহূর্তের মধ্যেই যেন একেবারে পূর্ণ পরিবারটা শূন্যতায় পরিণত হয়। এর কিছুক্ষণ পর পুলিশ আসে।
কিন্তু তখনও রুথ অ্যাংজাইটিতে আটকে ছিল। ক্রিস্টিনা পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল, আর কার্লোস যেন প্রাণহীন হয়ে গিয়েছিল। সে শুধু একটাই কথা বলছিল, দ্য কফি টেবিল। এই দৃশ্যের মধ্য দিয়েই আমরা মারিয়া, জিসাস এবং শিশুটিকে একসঙ্গে কফি টেবিলের পাশে দেখতে পাই, আর এখানেই এই সিনেমাটার সমাপ্তি ঘটে। শেষ পর্যন্ত পরিবার আবার একত্র হলো, কিন্তু এটা কি সত্যিই সেই কফি টেবিলের কারণে হলো? আমার তো মনে হয় না। এটা ছিল একাধিক ঘটনার একটা চেইন রিঅ্যাকশন, যার কারণে পুরো দুর্ঘটনা ঘটে গিয়েছিল। যেমন কিছু বিষয় আপনাদেরকে এখন শোনার অনুরোধ করছি, দেখুন তো আমার ভাবনার সঙ্গে আপনার ভাবনা মেলে কিনা। যেমন সেলসম্যান ইচ্ছা করেই স্ক্রুটা খুলে রেখেছিল, আর যদি জিসাস আগে থেকেই রুথের বাবা মার সাথে রুথের বিষয়ে কথা বলে নিত, তাহলে হয়তো এত বড় কাণ্ড ঘটতই না। তারা এত কষ্ট করে কফি টেবিল এনেছিল, কিন্তু বলে রাখা ভালো, যদি কোনো কিছু মন থেকে না চায় তাহলে সেটা আনা উচিত নয়। আর যদি আনো তাহলে আনন্দের সাথে সেটা নিয়ে আসো, না হলে সেটার দরকারটাই বা কি। এখন আপনাদের অনেকটা উদ্ভট একটা পাগলাটে তত্ত্ব বলবো, যদিও এটা আসলে খুব একটা কাজে লাগবে না, তবুও বলছি। গ্লাসটা দুই নারীর ভারে টিকেছিল, আমরা দেখেছি। এটা কি জিসাসের জীবনের প্রতিচ্ছবি নয়? একদিকে মারিয়া, আরেকদিকে রুথ। যখন একজনের কারণে ব্যালেন্স নষ্ট হলো, তখন পুরো জীবন ধ্বংস হয়ে গেল, গ্লাসটাও ভেঙে গেল। টেবিলে স্ক্রু কম ছিল, যা জিসাসের বলা মিথ্যাকে প্রতিফলিত করছিল। একটা স্ক্রু কম পড়ে যাওয়ার কারণে গ্লাসকে এক নারীর উপরে ভরসা করতে হয়েছিল, যার ফলে সেটা ভেঙে গিয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে জিসাসের সঙ্গে রুথের কোনো সম্পর্ক ছিল, কিন্তু তাকে এত বেশি গুরুত্ব দেওয়া তার উচিত হয়নি। এই সিনেমার মূল কথা হচ্ছে, একে শুধুমাত্র ব্ল্যাক কমেডি হিসেবেই হজম করা সম্ভব। যদি এটাকে এলিভেটেড হরর বা হরর ড্রামা বলা হয়, তাহলে এটা সহজে গিলতে পারবে না, কারণ এটা সত্যিই ভীষণ ডার্ক। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, পুরো সিনেমাটা মাত্র 10 দিনের মধ্যেই শ্যুট করা সম্পন্ন হয়েছিল। এখন আপনি আমাকে বলেন, এই সিনেমা সম্পর্কে আপনি কি ভাবছেন? আমি যে অনুভূতিটা বোঝানোর চেষ্টা করেছি, আপনি কি সেটা অনুভব করতে পেরেছেন? বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।